হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন। আর অশরীরী চ্যানেলের এই ঘটনা দারুণ দারুণভাবে আপনারা সবাই উপভোগ করছেন। যদি আওয়াজ কম হয় তাহলে একটু হেডফোন লাগিয়ে ঘটনা শুনবেন। আমাকে একটু চেঁচিয়ে বলতে হয়, কারণ মাইক একটা নিতে হবেন, তা নাহলে হবে না। আমাকে খুব চেঁচিয়ে, যেগুলো চেঁচিয়ে বলার জিনিস নয়। তা চলুন আজকের ঘটনা আমি বলি। আমি আপনাদের অনুমতি নিয়ে আজকে একটু চা খাচ্ছি, কারণ আমি কোনোদিন চা পান করতে করতে করি না, আমার গায়ে জ্বর। ঠিক আছে? এই দুদিন ধরেই জ্বর, তা ডাক্তারকে বলেছি, ডাক্তার হোয়াটসঅ্যাপ করেছি, কোনো অ্যান্টিবায়োটিক দেননি, বলেছে জ্বরের ওষুধ খান কমে যাবে। তো যাই হোক, এই জ্বর গায়ে নিয়েই বসেছি, কারণ আমি জানি আমার জেঠু কাকুরা অনেক অপেক্ষা করে বসে থাকে সোমবার, বুধবার বা শুক্রবার গল্প আসবে বলে। আহ, তা তারা যাতে বিষণ্ণ না হয়, তা সেই জন্যই আমার মানে গল্প বলতে আসা। তো যাই হোক, চলুন আমি শুরু করি। প্রথম ঘটনা আমি বলি, আহ, শর্মিষ্ঠা চৌধুরীর ঘটনা। এটা উনি আমাকে পাঠিয়েছেন। তো এই শর্মিষ্ঠা চৌধুরী আমাকে বলছেন যে ওনার এখন বয়স 50+। 50+। তার মানে আমি ধরে নিলাম যে আমার থেকে অন্তত 17-18 বছর ছোট। তো বলছেন যে 80-র শেষের দশক, মানে একদম মানে 89-94 ওই সময়তে উনি বঙ্গবাসী কলেজে মর্নিংয়ে পড়তেন, এবং ওনার বাড়ি ইছাপুরে, বাপের বাড়ি। ইছাপুর থেকে বঙ্গবাসী কলেজে আসতেন। তা এটা যে ঘটনাটা উনি আমাকে পাঠিয়েছেন, এটা ওনার এক বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। এই বন্ধুটির নাম হচ্ছে পায়েল। তা সিস্টার বলছেন যখন উনি কলেজে পড়েন, পড়তে পড়তে সাডেনলি ওনার বাবা মারা যান। তো উনি বলছেন যে আমার বাবা খুব একটা গোছানো মানুষ ছিলেন না। গোছানো মানুষ ছিলেন না, ফলে মানে সাডেনলি মারা যাওয়াতে সমস্ত চাপটা এই সিস্টারের উপরে এসে পড়ে। এবং ওনার ভাই, একটি ভাই আছে, কিন্তু ভাই তখন বয়সে অনেক ছোট, মানে দুজনের বয়সের ডিফারেন্স অনেক বেশি। তাই নাবালক ভাই, সদ্য বিধবা মা, বুঝতেই পারছেন চাপটা ওনার পরে খুব বেশি পড়ে গেছিল। এবং বাবার ওই ছোট ব্যবসাটা দেখাশুনো করা, কলেজে পড়া, নিজের কোচিং ক্লাস করা, এইগুলো। তো উনি যে ঘটনাটা আমাকে শুনিয়েছেন, সেটা ওনার এক বন্ধু পায়েলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। যে পায়েলের সঙ্গে ওনার পরিচয়টা হয় বারাকপুরে কোন এক প্রফেসরের কাছে পড়তে গিয়ে, যেটা নাকি আপনার ওই রিভার সাইড রোড, যেটা মানে রিভার সাইডে ওই ইয়েটা ছিল, কোচিং ক্লাসটা ছিল। তা পায়েল কিন্তু ইয়েতে পড়তো না, মানে কলকাতায় পড়তে আসতো না। কলকাতা ও বারাকপুরে ওই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে পড়তো, এবং বারাকপুরে মনে হয় দুটো কলেজ আছে। ঠিক আছে? যদি আমি কোনো রকম ভুল থাকি আমাকে বলে দেবেন। মানে আমার তো সব শোনা, আমি তো যাইনি, এবং জায়গাটা আমি দেখিও নি। তো ওই জন্য আমি ঘটনা আগে বলে দিই যে আমি তো সত্যতা যাচাই করতে যাইনি, সবটাই আমার শোনা। তাই কোনো জায়গায় কোনো যদি ডেসক্রিপশনে ভুল ভ্রান্তি থাকে বা ইনফরমেশনে আমাকে জানাবেন, আপনারা যারা ওই অঞ্চলে থাকেন। তা পায়েল ওই ইয়েতে পড়তো, ওই স্যারের কাছে কোচিংয়ে পড়তো, এবং এই সিস্টারও পড়তে যেত। তাই না? তো মর্নিং, এই সিস্টারের মর্নিং ছিল, মর্নিং করে বাড়িতে চলে যেতেন, তারপর সেখানে উনি বিকেলের দিকে পড়তে আসতেন। এখন এই পায়েল আর এই সিস্টার আর সাথে বোধহয় আরো একজন, দুজন আছে, যারা ওই রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে ওই বারাকপুর রোডের দিকে আসতো, মেইন রাস্তার উপরে। এসে ওখান থেকে, তখন তো টোটো টোটো ওঠেনি, অটো সবে উঠেছে, তাও খুব বেশি পরিমাণে নয়। তো ওই অটোতে করে বা বাসে চেপে যে যার জায়গায় চলে যেতে। এটা এমন একটা দিনের ঘটনা। এবং প্রসঙ্গত আপনাদের বলে রাখি যে পায়েলের বাবাও কিন্তু নেই, পায়েলের বাবাও কিন্তু মারা গেছে। তো যাই হোক, ওই পড়ার সুবাদেই এর সাথে, পায়েলের সাথে ভালো বন্ধুত্ব হয়। ব্যাপারটা হয়েছে যে সিস্টার বলছেন যে আমি একদিন কোচিনে যেতে পারিনি। এবার কি জন্য যেতে পারিনি আমার সঠিক মনে নেই। সম্ভবত আমার মায়ের শরীর খারাপ বা কিছু একটা ছিল, যার জন্য আমি
যেতে পারে। তো এই যেতে না পারার জন্য তো পায়েল সেদিন একাই গেছে। ও তো ওই কলেজ করে তারপরে এই কলেজের পথে ওখান থেকে কোচিং করে একেবারে বাড়ি ফিরত, যেদিন যেদিন কোচিং থাকতো। কোচিং তো আর রোজ হয় না, প্রফেসর রোজ পড়াবে না, সপ্তাহে 3 দিন এইরকম আর কি 2 দিন। তো যাই হোক, সিস্টার বলছে আমি সেদিন যাইনি, পায়েল গেছিল, এবং সেই দিনই তার সাথে ঘটনাটা ঘটে। তো পায়েল কোচিংয়ে গিয়ে দেখছে যে ওর সাথে যারা, মানে বারাকপুর রোড পর্যন্ত যারা আসবে, তারা কেউ সেদিন আসেনি, এবং এছাড়া আরো অন্যান্য অনেক ছাত্রছাত্রী কম। তো যাই হোক, স্যার তো পড়ানো শুরু করেছেন, ও ওরাও পড়ছে। এবার হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তখন ওই বৈশাখ মাস, কাল বৈশাখীর ঝড় ঠড় উঠেছে সন্ধ্যের দিকে, এবং প্রচণ্ড ঝড়, দমকা ঝড়, বৃষ্টি, বাজ পড়ছে। এবার যাই হোক, পড়ানো শেষ হয়ে গেলে বৃষ্টির দমকাটা যখন একটুখানি কমেছে, তখন এর সব, মানে এই পাইলের রাস্তায় যাবার কেউ নেই। ওই সারের বাড়ি থেকে বেরিয়েই সামনে একটা 3 মাথার মোড় আছে, ঠিক আছে? তো ওখান থেকে ওই রাস্তা দিয়ে এরা যে যার, ওই কোনটা মনিরামপুরের দিকে গেছে বা গেছে, সেই রাস্তা দিয়ে এরা যে যার মতো চলে গেছে। তো একটি ছেলে ছিল, পায়েলের সাথে যাবার কেউ নেই, পায়েলকে একা যেতে হবে এতটা রাস্তা, আর এই বৃষ্টিটা, তখন প্রায় 8:30 মতো বাজে। তা একটি ছেলে পায়েলকে বলেছে, আরে পায়েল আমি তোকে পৌঁছে দেবো। তো পায়েল বলছে যে না, আমি যেতে পারবো। তো পায়েলও ছাতাটা খুলে, তো ছেলেটা চলে গেছে, পায়েলও ছাতাটা খুলে একা একা হাঁটছে, এবং ওই জায়গাটা আপনারা জানেন, রিভার সাইডটা ভীষণ নির্জন এবং একটু ছমছমে ভাব আছে। এবং যে রাস্তাটা, ওখান থেকে তো অনেকগুলো রাস্তা বেরিয়ে গেছে, একটা সোজা চলে গেছে শ্মশানের দিকে, সোজা, এখানে অন্নপূর্ণা মন্দির আছে, দেখুন আমি ঠিক বলছি কিনা আপনারা বলে দেবেন আমাকে। একটা গেছে গান্ধীঘাটের দিকে, ঠিক আছে, একটা গান্ধীঘাটের দিকে গেছে, একটা আপনার ওই বারাকপুরের ওই যে মেইন রোডটা আছে ওই দিকে গেছে। তা পায়েল যাবে ওই দিকটাতে। এবার ওই রাস্তা সবকটাই, রিভার সাইডটা একটু নির্জন, একটু ছমছমে পরিবেশ। আর ওই বারাকপুরে আসার যে রাস্তাটা, রাস্তার দুপাশে বাঁধানো রাস্তা, কিন্তু দুপাশে গাছ আছে, কিন্তু খুব নির্জন। এবং ওই রাস্তা দিয়ে আসতে গেলে কোনো জায়গায় ফাঁকা মাঠ, তারপরে ঝিল, তারপরে হয়তো বাঁ দিকে পুকুর, এইরকম আছে। কিন্তু তা পায়েল যখন রাস্তা দিকে বেরিয়েছে, তখন আবার তেড়ে বৃষ্টি নেমেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি, এবং মানে তার সাথে ঝড়। কালবৈশাখীতে আপনারা দেখবেন যে একবার একটা ঝাপটা দিয়ে গেল, তারপর কিছুক্ষণ বাদে আবার শুরু হয়ে যায় তাণ্ডব, এরকম হয়। তা আবার ওই তাণ্ডব শুরু হয়েছে, এবং পায়েলের ছাতাটাকে পুরো উল্টে দিয়েছে। তো ছাতাটা যখন উল্টে দিয়েছে, তখন পায়েল একটা অশ্বত্থ গাছের নিচে দাঁড়িয়ে সেই ছাতাটাকে তো ঠিক করেছে, বৃষ্টিও ঝমঝমিয়ে পড়ছে। ও ছাতাটাকে বন্ধ করে ব্যাগের মধ্যে থেকে রুমালটা বের করে ঘড়িটা মুছেছে। ঘড়িটায় ওই পেন্ট করা থাকে, যেগুলো মানে অন্ধকারেও দেখা যায়। তা ওইটাতে দেখছে যে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো ও তো ভাবছে যে মা তো খুব চিন্তা করবে, পায়েল ভাবছে মা তো খুব চিন্তা করবে। ও তখন ওই গাছের তলায় দাঁড়িয়ে ওই রুমালটা দিয়ে মাথায় টাথায় জল লেগেছিল, ওগুলো মুছে নিচ্ছে। হঠাৎ ওর ওই ঝিলের দিকটাতে চোখ গেছে। চোখটা যেতেই ও আনন্দে লাফিয়ে উঠেছে, আরে রেশমি না, রেশমি। এই ঝিলের খানিকটা দূরে লক্ষ্য করতে রেশমি দাঁড়িয়ে আছে, ওর দিকে তাকিয়ে হাসছে। তা বলছে, আরে রেশমি তুই? তখন রেশমি হাসতে হাসতে বলছে, হ্যাঁ আমি। তা বলছে, তুই এখানে কি করে? তখন রেশমি বলছে, আমি তো এখানেই থাকি। তাহলে এখানে বলতে কোথায়? তা বলছে, ঝিলের ওই পাটটা দেখি, বলছে যে ওইদিকে কোয়ার্টারে থাকি। তো বলছে, তোর হাজবেন্ড কি করে? তো বলছে, আমার হাজবেন্ড এয়ারফোর্সে চাকরি করে। তাহলে ও আচ্ছা। এবার এই রেশমির একটা ব্যাপার ছিল, এ ছোটবেলা থেকে ক্লাস 5 থেকে পড়েছে রেশমির সাথে, ওদের পাড়াতেই থাকতো এবং পরবর্তীকালে রেশমির বাবার ক্যান্সার ধরা পড়ে, তখন বোধহয় এটা জব্বলপুর চলে গেছিল, ঠিক আছে। এর পরবর্তীতে একটা খবর পায় যে
ওদেরই পাড়ার এক ভদ্রলোক পায়েলের বাবাকে বলছে, অমুকবাবু জানেন তো, সুনীলের মেয়ে তো, সে তো নাকি কোন পাঞ্জাবি ছেলেকে বিয়ে করেছে অন্য ঘরে। তো পায়েলের বাবা বলছেন, হ্যাঁ জানি। তা সেই পর্যন্তই সম্পর্ক, ওরা যখন তারপরে পায়েলের সাথে কিন্তু ওই রেশমির সাথে কিন্তু ওইটুকুই সম্পর্ক, রেশমির সাথে এরপরে পায়েলের আর কোনো দেখা সাক্ষাৎ নেই। এত বছর বাদে দেখে ও একটু মানে আশ্চর্য হয়ে গেছে। ঠিক ওই রকম চুলের কাটটা ওই রকম, চুলের কাটটা কিরকম আপনাদের বলি। আপনারা যারা এই পুরোনো দিনের সিনেমা টিনেমা দেখেছেন, এই ওয়াহিদা রহমান, বৈজয়ন্তী মালা, সায়রা বানু, তারপর সাধনা, সাধনা বলে একজন আর্টিস্ট আছে আপনারা জানেন, তার এই হেয়ার কাটিংটা যেরকম কপালের উপর দিয়ে চুলগুলো আসে, ওই ওই রকম ওর হেয়ার কাটিংগুলো ছিল, আর হাসলে গালে টোল পড়ে। তা কিছুটা দূরত্বে দাঁড়িয়ে ওর কথা হচ্ছে, আর পায়েল না তখন রেশমিকে দেখে পুরো আত্মবিস্মৃত হয়ে গেছে। কি ব্যাপার, রেশমি তুই এখানে? তখন বলছে, হ্যাঁ আমার তো ওপারেই থাকি, ঝিলের ওপারটায় আমার কোয়ার্টার, আমার বর এরকম ইয়ে করে। এবার এই যে রেশমির যে কথাগুলো বলছে না, এই কথাগুলো কিন্তু ঠিক ইকোর মতো হচ্ছে। ইকো ইকো মানে অনেক দূর থেকে কথাগুলো ভেসে আসলে যেমন কানে আসে, এরকম ইকো হয়ে, ঠিক সেই রকম। কিন্তু পায়েল কিন্তু সেটা বুঝতেও পারছে না, এবং দূর থেকে পায়েল বুঝতে পারছে না যে এই রেশমির চোখটা বরফের থেকে মাছ টেনে বার করলে সেই মাছের চোখ যেমন ফেটা সাদা গোছের হয়, ঠিক ওই রকম। সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই, ও কিন্তু সব দেখছে, ওই রকমই দেখছে, কিন্তু ওর এত উৎফুল্ল মানে রেশমিকে দেখে পায়েল, যে আর ওসব কিছু ওর মাথায় নেই। তো তখন বলছে রেশমি, পায়েলকে বলছে যে, একটা এ কর, তুই একটা কাজ কর, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল, এই বৃষ্টির রাত্রে তুই আর কোথায় ইয়ে করবি, বাড়িতে যেতে হবে না, আমাদের বাড়িতে চল, আমার হাজবেন্ড তোকে কালকে বাড়িতে পৌঁছে দেবে। তা বলছে, না রে, মা তো চিন্তা করবে। বলে, আর দূর, মাসিমা এমনিও চিন্তা করবে, অমনিও চিন্তা করবে, কি আছে, ভাববে কোনো বন্ধুর বাড়িতে আছিস বা স্যারের দোকানে আছিস, হ্যাঁ কাল সকালবেলায় তো পৌঁছে দেবে। তা এই কথা বলছে, পায়েল কেমন মোহিত হয়ে ওই রেশমির পিছন পিছন হাঁটা লাগিয়েছে। বুঝতে পারলেন অবস্থা? বুঝুন, হাঁটা লাগিয়েছে। এবারে বৃষ্টি তো পড়ছে, রাস্তায় তো জল, এবার এই জলের মধ্যে থেকে হাঁটছে, হাঁটতে হাঁটতে কিন্তু দেখুন একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন করছে। মানে ও যে রেশমির একদম কাছাকাছি যেতে পারছে তা কিন্তু নয়, একটা ডিস্টেন্স কিন্তু মেনটেন করছে। রেশমি কিন্তু বেশ অনেকটা আগে, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছে। রেশমি কথা বলছে কম, পায়েল কথা বলছে বেশি, আনন্দ উৎফুল্ল হয়ে। তারপর বলছে যে, আচ্ছা তুই তো বিয়ে করলি ইয়েকে? তা বলছে, হ্যাঁ আমি বিয়ে করেছিলাম, এই মানে বাড়ির অমতে বিয়ে করেছিলাম, বাড়িতে এখনো মানেনি, তবে আমরা খুব হ্যাপি আছি, খুব হ্যাপি। বলে, তাহলে তো খুব ভালোই। তারপরে মানে রেশমি কথা বলছে কম, পায়েল কথা বলছে বেশি। তো রেশমি বলছে, তুই তো খুব সুন্দর গান করতিস, আমার এখনো মনে আছে। তা বলছে, বাহ, তোর এখনো সব মনে আছে? তা বলছে যে, হ্যাঁ আমার সব মনে থাকবে না, সব মনে আছে। এবার রেশমি খুব কম কথা বলছে, আর ওই ডিস্টেন্স রেখে রেখে চলছে। বুঝতে পারছেন? তো তারপর প্রসঙ্গত বলে রাখি যে পায়েলের বাবা, আমি যে সময়কার কথা বলছি তখন কিন্তু পায়েলের বাবা তারপরে মারা গেছিল। তো যাই হোক, ও তো রেশমির সাথে সাথে যাচ্ছে রেশমিদের বাড়িতে, কিন্তু রেশমি যে ওকে কখন ঝিলের মধ্যে নামিয়ে দিয়েছে ও টের পায়নি। টেরই পায়নি। ও কথা বলতে বলতে যাচ্ছে, এই শর্মিষ্ঠা সিস্টারের কথাও বলেছে যে, আমার এই বন্ধু যে শর্মিষ্ঠা আছে না, ওরও বাবা মারা গেছে জানিস তো। বলে, ও মা তাই? হ্যাঁ খুব খারাপ লাগলো শুনলাম, ও মেসমশাই মারা গেছে, এইরকম একটা ব্যাপার আর কি, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইবারে যেখান থেকে জলে মানে পিয়ালি দেখছে ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ও যে ঝিলের জলে নেমে গেছে সেটা ও টের পায়নি। আর পায়েল ওর আগে আগে যাচ্ছে, এই রেশমি ওর আগে আগে যাচ্ছে, আর পায়েল বুঝতেই পারছে না ও ঝিলের জলে নেমে গেছে। আর নেমেছে কোথা থেকে বলি আপনাকে, ওখানে তো কোনো বাঁধানো ঘাটফাট কিছু এরকম নেই। ওই লোকে নাপতে নাপতে যে একটা সরু খাঁদার মতো এরকম একটা তৈরি হয় না, এরকম একটা গর্ত মতো যাওয়ার একটা ইয়ে তৈরি হয়, খাড়ি মতো,
ঠিক ওই জায়গা থেকে নেমে গেছে। আর ওই রেশমি আগে যাচ্ছে পায়েল পিছনে, জানেন। যখন হাঁটু জল অব্দি গেছে তখনও পায়েলের কোনো হুঁশ নেই, ওর পিঠে ব্যাগ। এমন সময় পাড়ের থেকে কেউ ওকে চিৎকার করছে, পিউ, পিউ, এই পিউ, পিউ মা তুই কোথায় যাচ্ছিস, কার সাথে যাচ্ছিস, ফিরে আয়। ও তখন বলছে আরে, পায়েল এবার অবাক হয়ে গেছে। কারণ পায়েলকে পিউ বলে মানে পায়েলের বাবাই ডাকতো, বলে তো বাবার গলা। ও ঘাড় ঘুরিয়ে দেখছে যে কিছুটা দূরে পাড়ে ওর বাবার দাঁড়ানো, একদম ওই বাবার অবয়বটা। তো ওর বাবা ওকে বারবার ডাকছে, পিউ ফিরে আয় মা, ফিরে আয়, ও তোকে মারার জন্য নিয়ে যাচ্ছে, রেশমি না, তুই কার সাথে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, ফিরে আয় মা। ও একবার বাবার দিকে দেখছে, একবার রেশমির দিকে। এবার রেশমির দিকে যখন চোখ পড়েছে তখন দেখছে যে রেশমি প্রায় কোমর সমান জলে, আর রেশমির চোখ দুটো মানে গর্ত, কালো, সেখানে কোনো চোখ নেই, তার ভিতরে একটা লাল আভার, মুখটা পুরো মানে যে অন্যরকম, একটু বিভৎস টাইপের। চল বলছে, চল, তুই আমার ভালো বন্ধু, তোকে ছেড়ে গিয়ে আমি থাকতে পারি, চল আমার সাথে তোকে নিয়েই যাব আমাদের বাড়িতে, চল চলে আয়, তুই কারো কথা শুনিস না। আর এদিক থেকে পায়েলের বাবা, মা তুই ফিরে আয়, পিউ মা তুই ফিরে আয়, পিছনে আয়, পিছনে আয়। এইবার পায়েল দেখছে, পায়েলের এবার সম্বিতটা ফিরেছে, ও দেখছে ও ঝিলের মধ্যে নেমে হাঁটু সমান জলে নেমে দাঁড়িয়ে আছে। এবারে ও পায়েলের ওই রেশমির দিকে আর পিছন ফেরেনি। হ্যাঁ, যদি ওর ঘাড়ের পরে এসে পড়ে, ও সব বুঝতে পেরেছে, ও আস্তে আস্তে ও রেশমির দিকে তাকিয়ে তাকিয়ে পিছন দিকে চলে আসছে। হুম, ওই হাঁটু জল থেকে গোছা জল, হ্যাঁ, পায়ের গোছা পর্যন্ত জল, এরকম করে পাড়ের দিকে আস্তে 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 টাস করে ওখানে পড়ে গেছে। পড়ে ওর আর কিছু খেয়াল নেই। পরদিন সকালবেলা ওর যখন ঘুম ভেঙেছে, ও তখন দেখছে যে ও হসপিটালের বেডে শুয়ে আছে, ওই মিলিটারি বেস যে হসপিটাল আছে ওইখানে। এখন একজন সিস্টার ওর পালস রেট দেখছে। তখন ও জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমাকে হসপিটালে ভর্তি করলো কে। আগের দিনের কথা কিন্তু ওর মনে পড়ে গেছে সব। তখন সেই সিস্টার বলছে আমি তো জানি না, এটা রিসেপশন থেকে বলতে পারবে, আমার তো মর্নিং ডিউটি, আমি মর্নিং ডিউটিতে এসেছি। এবার পিয়ালির এই পায়েলের ব্যাগের থেকে যা পাওয়া গেছিল ঠিকানা ঠিকানা, সেই অনুযায়ী ওর বাড়িতে ফোন করে খবর দেওয়া হয়েছে ওর মাকে। এবং পায়েল যখন একটু সুস্থ বোধ করেছে তখন ও সোজা রিসেপশনে গেছে। রিসেপশনে গিয়ে ও তখন জিজ্ঞাসা করছে যে আচ্ছা কালকে আমাকে অ্যাডমিট করলো কে ম্যাম। তখন ওই মহিলা বলছেন যে একজন ভদ্রলোক। তখন তো 3টে 3:30 বাজে। এবার একটা সিকিউরিটি সেও এগিয়ে এসছে, সেও ছিল। সে বলছে কালকে কি হয়েছে, তা বলছে যে এরকম কালকে আমাকে অ্যাডমিট কে করেছে জানেন, দেখেছেন। তা বলছে হ্যাঁ, এক ভদ্রলোক অ্যাডমিট করে গেছিলেন আপনাকে, আপনি তখন অচৈতন্য ছিলেন এবং আপনার পুরো আপনি ভিজে ছিলেন, গা হাত পায়ে জল ভর্তি, সব জামা কাপড় সব ভিজে। তো উনি এসে বললেন যে এই মেয়েটি পুরো ভিজে গেছে, সেন্সলেস, একে ইমিডিয়েট অ্যাডমিট করে নিন। আমরা সেই মতো তাড়াতাড়ি আপনাকে উপরে নিয়ে যাই, উপরে নিয়ে আপনাকে অ্যাডমিট করি, এবং নিচে এসে দেখি ভদ্রলোক নেই। তখন পিয়ালি জানতে চায় যে আচ্ছা ওই ভদ্রলোককে দেখতে কেমন। তখন ওই বলে যে মানে যেটুকু বর্ণনা দেয় ওই মানে যে রিসেপশনে ভদ্রমহিলা ছিল আর ওই যে সিকিউরিটি ছিল, যে এরকম এরকম দেখতে। তা উনি তো বললেন তা আপনাকে মানে অ্যাডমিট করে আসার পর ওনাকে আমরা দেখতে পাইনি, কেউ ছিল না। তা কি করবো, সেই অবস্থায় আপনার চিকিৎসা চলছে। এবারে ওদের থেকে যে চেহারার ডেসক্রিপশনটা পেলেন পায়েল, তাতে পরিষ্কার বুঝতে পারলো পায়েল যে এ আমার বাবা ছাড়া কেউ না। মানে এরা যা যতটুকু বললো, তখন তো 3:30 বাজে, সেই সময় নিয়ে এসেছিলেন ভদ্রলোককে এরম এরম দেখতে, সেটা পুরো পায়েলের বাবার চেহারার সাথে মিলে যাচ্ছে। তাহলে এইবারে বলুন যে বাবা মা কিংবা মা মৃত্যুর পরেও তার সন্তানদের প্রতি এরকম অপত্য স্নেহ থাকে যে
তার ছেলে বা মেয়ে কোনো বিপদে পড়তে যাচ্ছে, সেই বিপদ থেকে সেই নেগেটিভ এনার্জি তাকে রক্ষা করে দিল, দেখুন। এবং সিস্টার বলছেন যে আমি এরপরে, ও অসুস্থ শুনে আমি ওকে দেখতে যাই, ও সব ঘটনা খুলে আমাকে বলে, এবং হাসপাতাল থেকে ওকে ছুটি দিয়ে দেওয়া হয় তার পরের দিনই, যেদিন অ্যাডমিট হয়েছে তার পরের দিনই ছেড়ে দিয়েছে ওষুধ টষুধ দিয়ে। কিন্তু 6 মাস ওর পুরো ট্রমাতে ছিল, এবং 6 মাস ও কোনো কোচিং ক্লাস কিচ্ছু করতে পারেনি। মাঝে মধ্যেই জ্বর হতো, অসুস্থ হয়ে পড়তো, বিছানা থেকে উঠতে পারতো না। 6 মাস এইরকম চলার পর ও সুস্থ হয়েছে, এবং সে বছর ওর পরীক্ষাটা ল্যাপস হয়ে গেছিল, পরীক্ষাটা ও দিতে পারেনি। তাহলে দেখুন, একটা নেগেটিভ এনার্জি, তিনি হতে পারেন আপনার অচেনা মানুষ, কিন্তু বাস্তব জগতে তিনি যখন ছিলেন, ইহ জগতে তিনি কিন্তু অত্যন্ত সৎ এবং ভালো মানুষ ছিলেন। তা এইরকম কোনো কোনো এনার্জি কিন্তু আপনার জীবনটাকে সেভ করে দিতে পারে, আপনি হয়তো তাকে চেনেনও না। আমি যত গল্প বলেছি বা যত ঘটনা বলেছি, আগে যখন গ্রুপে আমি ঘটনা শোনাতাম, আর আজকে ইউটিউবে বসে শোনাই, তখন আপনাদের এই একটা কথাই বলি, যে খারাপ এবং ভালো দুটোই কিন্তু আছে। এই নেগেটিভ এনার্জি একটা এত বাজে আছে যে আপনাকে ঘর ছাড়া, চাকরি ছাড়া, রোগে পঙ্গু করে দেয়া, একদম সর্বশান্ত করে দেবে। আর কিছু কিছু আছে যেটা আপনাকে, মানে আপনার উন্নতি করাবে, আপনাকে প্রোগ্রেস করাবে, আপনার লাইফ সেভার। আমার এখানে অনেক ভিডিও আছে, যারা নতুন এসছেন তারা শুনে দেখবেন। তো এইটা ছিল ওই শর্মিষ্ঠা চৌধুরীর ঘটনা। আমি পরের ঘটনায় চলে যাই। যেহেতু বলেছি আমি গায়ে জ্বর নিয়ে বসেও আপনাদের গল্প শোনাচ্ছি, কারণ অনেকে আশা করে বসে থাকেন সোমবার, বুধবার বা শুক্রবার কোন দিন ঘটনা আসে, আর ঘটনাগুলো আমার ক্লিয়ারও করতে হবে, আরও ঘটনা আসবে, তো সব ঘটনাই তো আমাকে বলতে হবে। তো এইবারে ঘটনাটা হচ্ছে, আমি বলি, এটা তেহট্ট, নদিয়া ডিস্ট্রিক্টের তেহট্ট, আপনারা জানেন তেহট্ট। তা তেহট্টে প্রত্যয় আমাকে ঘটনাটা পাঠিয়েছে। তেহট্টে এই প্রত্যয় ছোট পিসি বাড়ির সামনেকার ঘটনা। তা তেহট্টে যেখানে ছোট পিসি থাকে, ওর সামনে হচ্ছে জলঙ্গি নদী। জলঙ্গি নদীর নাম আপনারা শুনেছেন, ওই জলঙ্গি নদীর ধার কাছ দিয়ে। তো যাই হোক, ছোট পিসির বাড়ির একটা বা দুটো বাড়ি পরে অপর্ণা দেবী বলে এক ভদ্রমহিলা থাকেন, তার 2 ছেলে। ছোট ছেলে হচ্ছে পুরুলিয়া হাই স্কুলে, সরকারি স্কুলের তিনি টিচার, ওইখানে থাকেন। আর বড় ছেলে তো তিনিও বিয়ে করেছেন, তার বোধহয় 2টি সন্তান। তিনি এই বাড়িতেই থাকেন, তাদের গোডাউন আছে, ভুসিমালের ব্যবসা করেন, আর ওই অটো রিক্সা আছে, সেগুলো ভাড়া খাটান। মোটামুটি অবস্থা ভালো, খারাপ না। এবারে এটা 15-16 বছর আগের কথা। ওই অপর্ণা দেবীর স্বামী দিন 20 হলো আগে মারা গেছে। তা মারা যাওয়াতে পুরুলিয়া থেকে ওনার ছোট ছেলে এসছে, তারা ছোট ছেলে এসছে, বড় ছেলে তো এখানেই থাকে। শ্রাদ্ধ শান্তি ক্রিয়াকর্ম সব হয়েছে ঠিকঠাক। ছেলে আবার পুরুলিয়া চলে গেছে, ছোট ছেলে। বড় ছেলে তো মার কাছেই থাকে। তা এর মধ্যে এদের শান্তিপুর থেকে কোনো একটা ইনভিটেশন এসছে, কোনো একটা অনুষ্ঠানে, এবং সেখানে না গেলেই নয়, জিনিসটা খুব খারাপ দেখাবে না গেলে। এখন ইনি তো সদ্য স্বামীহারা, ইনি কিভাবে জানেন কি মানসিক অবস্থা তাই আছে। তাই বাধ্য হয়ে বড় ছেলেকে বললেন যে তুই যা, বৌমা বাচ্চা দুটোকে নিয়ে তুই ঘুরে আয়। তা বলছে ওদের অনুষ্ঠান মিটে আস্তে আস্তে তোমার 3 দিন, তুমি একা থাকবে, তা তুমি চলো। তো বলছে না বাবু, আমি যাব না, আমার মন মেজাজ ভালো নেই, আমি থেকে যাচ্ছি। তখন ওনার বড় ছেলে, ওই ওনারই পাশের বাড়িতে রাখাল বলে একটি ছেলে থাকতো, তা সেও বিয়ে করেছে, তারও 2টো সন্তান। সেই রাখাল আবার এই অপর্ণা দেবীকে মামা বলে ডাকতো। তো বলছে মা, মা বলে ডাকতো, সম্বোধন করতো। তো বলছে রাখাল, এরকম আমি তো যাচ্ছি, আমি তো ফিরতে ফিরতে 3-4 দিন হবে, পুরো অনুষ্ঠানটা না মিটলে আসবো না, না গেলেও খারাপ দেখায়, মা তো কিছুতে যাবে না, তা তুই একটু মাকে খেয়াল লাগে। তা রাখাল বলেছে আপনি নিশ্চিন্ত মনে যান, কোনো অসুবিধা নেই, আমি মাকে দেখে রাখবো। তো যাই হোক, বড় ছেলে তো চলে গেছে। তো সেই দিনই বিকেলবেলায় ওই অপর্ণা দেবী বারান্দায় বসে আছে, আকাশটা মেঘলা, ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে। ওই বারান্দায় বসে উনি স্মৃতি রোমন্থন করছেন। দেখুন, আমরা অনেক সময় বলি স্মৃতি সততই সুখের। অনেক সময় কোনো জায়গায় বেড়াতে যাওয়ার স্মৃতি আমরা চিন্তা করি, কল্পনা করি,
সেগুলো আমাদের মনে ঘুরপাক খায়, খুব ভালো লাগে। আবার কখনো বেদনাদায়ক কোনো স্মৃতি, সেটা আমাদের মনকে ভারাতুর করে তোলে। তা উনি সেই ওনার চিন্তা করছেন যে এইরকম এই মেঘলা সময় অনেকদিন উনি পাশে বসে বা আমি ওই বাদাম ভাজা দিয়ে মুড়ি মেখে খেতাম, তারপর চা খেতাম, গল্প করতাম, এইসব কথা ওনার মাথায় আসছে। তো যাই হোক, আস্তে আস্তে রাত্রি রয়েছে। এবার ওই রাখাল এসে খোঁজ নিয়ে গেছে যে মা কোনো অসুবিধা হচ্ছে না তো, ঘুমের ওষুধ কিন্তু ঠিক টাইমে খেয়ে নেবে। তা ওনার কিছু লাগতো না, ওনার ওই রাত্রে খাওয়ার মধ্যে একটা ঘুমের ওষুধ আর একটা বাতের তেল উনি লাগাতেন। তো যাই হোক, এবারে 8টা, 8:30 বাজে। উনি বোধহয় টিভিতে ওই সিরিয়াল টিরিয়াল হয় কিছু দেখছিলেন, কিন্তু দেখার মতো ওনার তো মানসিকতা নেই। উনি রাত্রে আর কিন্তু মানে খেলেন না। একটু বাটিতে একটু মুড়ি আর কটা বাতাসা নিয়ে তাই খেয়ে 1 গ্লাস জল খেয়ে ঘুমের ওষুধটা খেয়ে শুয়ে পড়েছে। আর ওনার কাছে একটা ওই নোকিয়া 1610 একটা মোবাইল মাথার কাছে নিয়ে উনি শুতেন, ওই ছেলে টেলেদের সাথে কথা বলতেন ফোনে। তা উনি শুয়ে আছেন রাত্রিবেলায়, পাশের ঘর থেকে ঠুকঠাক 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 আওয়াজ হয়েই যাচ্ছে, টুকটাক টুকটাক আওয়াজ হয়েই যাচ্ছে। তো এইবারে উনি বুঝতে পারছেন না যে আওয়াজটা কিসের। ঠিক আছে, এইবারে ওনার হাজবেন্ড কোনো একটা জিনিস বা কোনো পারফিউম কিছু একটা মাখতেন, যে গন্ধটা উনি পাচ্ছেন, এবং সেই গন্ধটা কিন্তু ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং খুব করছে, গন্ধটা ছড়িয়ে পড়ছে। তো গন্ধটা পেয়ে উনি খুব বিস্মিত হয়ে গেলেন যে কি ব্যাপার, এই গন্ধ তো আমি ওর গায়ের থেকে পেতাম, এই গন্ধটা কোথার থেকে আসছে। এইবারে ওই ঘরের মধ্যে থেকে আওয়াজ আসছে কিরম জানেন তো, ওনার হাজবেন্ড না অনেক রাত পর্যন্ত মানে পড়াশুনো করতেন। পড়াশুনো বলতে কি মানে কি এমনি ইয়ে না, মানে বই টই পড়তেন আর কি, গল্পের বই টই পড়তেন, বই নিয়ে নাড়াচাড়া করতেন অনেক রাত পর্যন্ত। আর উনি মাঝে মধ্যে উঠে রাত্রিরে ডাকতেন, কি গো তুমি শুতে আসবে না, তোমার তো কাল সকালে আবার বেরোতে হবে। মানে রাত একটা একটা বেজে গেছে, তখন উনি ডাকতেন, কি গো তুমি শুতে আসবে না। তো স্বাভাবিকভাবে উনি বিছানা থেকে নামলেন, নেমে ওনার না তখন মনেই নেই যে ওনার স্বামী মারা গেছে। উনি বললেন কি, দরজাটা একটুখানি খুলে উনি বলছেন কি, কি গো তুমি শুতে আসবে না, হ্যাঁ রাত তো অনেক হয়ে গেল। এই বলে আবার দরজাটা বন্ধ করে হঠাৎ ওই দরজার কাছে ওনার আয়নাটা ছিল, আয়নাতে দেখছেন ওনার সাদা খোল শাড়ি পরা। তারপরে উনি ভাবছেন, এটা আমি কি বললাম, আমি তো বিধবা, উনি তো নেই, এ আমি কাকে ডাকলাম, এ আমি কাকে ডাকলাম। এবারে যখন উনি এরকম ডেকেছেন যে শুতে আসো, সব আওয়াজ টাওয়াজগুলো সব বন্ধ হয়ে গেল, কোনো আওয়াজ আর হচ্ছে না। উনি নিজের ভুলটা বুঝতে পেরে আবার ডিম আলোটা জেলে উনি আবার চুপচাপ ওই মোবাইল ফোনটা নিয়ে শুয়েছেন পাশে। আবার মাঝরাতে আবার ঘুম ভেঙে গেছে, আবার সেই খুটখাট টুকটাক আওয়াজ, মনে হচ্ছে টেবিলের পরে কেউ বই রাখছে, চেয়ারটা ধরে যেন ঘ্যাঙা ঘ্যাঙা করে কেউ টানছে, টেনে বসলো, ঠিক এইরকম আওয়াজ হচ্ছে। এবং দেখছেন পাশের ঘরের ঘুলগুলি দিয়ে আলো আসছে। তা বলছে, আলো আসছে, আলো জ্বাললো কে? চোর তো চুরি করতে এসে আলো জ্বালবে না, সে তো অন্ধকার ঘরেই তো সে ঢুকবে, যে পুরনো জিনিস টিনিস কিছু যদি পাওয়া যায় চুরি করে নিয়ে যাব, কিন্তু সে তো আলো জ্বেলে তো করবে না। তাহলে তখন উনি ওই যে নোকিয়া মোবাইলটা আছে ওই 1610 মডেলের, আপনারা একটু বলে দেবেন আমাকে যে আমি ঠিক বলছি কিনা, ওর সামনে একটা আলো থাকতো টর্চের আলোর মতো, ওই সুইচটা দিয়ে উনি দেয়াল ঘড়ি, একটা দেয়ালে লাগানো ছিল অজন্তা ওয়াল ক্লক, ওইটার দিকে ওই টর্চটাকে মেরেছেন যে কটা বাজে দেখবেন। এবার এই দেয়াল ঘড়িটার দিকে টর্চটা মারতেই পাশেই ওনার হাজবেন্ডের মানে ফ্রেমে বাঁধানো ছবিটা, তাতে মালা দেয়া আছে। এবার ছবিটার পরে যখন আলোটা পড়েছে উনি আঁতকে উঠেছেন, দেখছেন শুধু ফ্রেমটা আছে, ফ্রেমে মালা দেয়া আছে, ছবিটা নেই। মানে ওনার ছবিটা নেই, নেই তো নেই। উনি চমকে উঠে তাড়াতাড়ি ঘরে আলো জ্বেলেছেন, এবং আলোটা জ্বেলেছেন, যা জেলেও দেখছেন যে ফ্রেমে ছবিটা নেই, ফ্রেমে মালাটা ঝুলছে। এইবার উনি রাখাল রাখাল বলে বিশাল চিৎকার করেছে, চিৎকার করে ফ্রেন্ড অজ্ঞান, অজ্ঞান তো হয়ে গেলেন। এই প্রত্যেক ছোট পিসি ওই আওয়াজ শুনে বেরিয়ে এসছে, আরো
আশেপাশের দু একজন বেরিয়ে এসছে, রাখাল চলে এসছে, মানে সব মিলে জোনাহাটে। তারা এসে দেখছেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। চোখে মুখে জল দিয়ে মাথায় বাতাস টাতাস করে প্রায় 15 মিনিট বাদে ওনার জ্ঞান ফিরল। এই 15 মিনিট বাদে যখন ওনার জ্ঞান ফিরেছে তখন রাখাল ওনাকে মা বলে সম্বোধন করতো। রাখাল বলছে, মা কি হয়েছে? তখন উনি ওই ছবির দিকে আঙুল দিয়ে দেখাচ্ছেন। তো বলছে, ছবিতে কি? তখন উনি বলছেন যে আমি আলো জেলে দেখেছি যে ওই ফ্রেমের মধ্যে ওনার ছবি নেই, উনি নেই, শুধু ফ্রেমটা, তাতে মালা দেয়া। বলে কি করে হবে? তা একজন চেয়ারে উঠে ছবিটা পেড়ে বলল, মাসিমা এই যে দেখেন, এই তো মেসমশাই ছবিতে রয়েছে। কি বলছেন আপনি? ছবি আপনি বেকার ভয় পেয়েছেন মনে হয়। তো তখন রাখাল একটা জিনিস চিন্তা করলো যে না, এনাকে দাদা যা বলে গেছে একা রাখা ঠিক হবে না। তা সেই রাত্রে রাখালের বউ দুজনেই ওই অপর্ণা দেবীর সাথে শুয়ে পড়লেন। তারপরের দিনও তাই, তারপরের দিনও দুজনে শুয়েছেন। এইবারে তৃতীয় দিনের দিন অপর্ণা দেবী বলছেন যে রাখাল, আজকে আর আমার সাথে শুতে হবে না, কাল তো ছেলে এসেই যাবে, তোর বাড়িতে এই দুটো বাচ্চা, তাদের দেখে তুই বৌমা আমার কাছে এসে শুস, ওরা একারা একারা থাকে। বললো না, আমার কিচ্ছু হবে না, কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে একা ছাড়বো না। তারপর যে না না রাখাল, এরম করিস না বাবা, জেদ করিস না, বাচ্চা দুটোর কাছে থাক, আমি ঠিক পারবো। বলে দেখো ঠিক পারবে তো, কোনো অসুবিধা হলে কিন্তু ডাকবে। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো সন্ধ্যাবেলায় রাখাল খোঁজ টোজ নিয়ে গেছে, রাখাল আর শুতে আসেনি। এইবারে সন্ধে হয়েছে, সেই সন্ধ্যেবেলা থেকে আবার শুরু হয়ে গেছে ঝামেলা। ঠুক ঠাক খট খুট খাট ঘরে আওয়াজ। এবার 8টা 8:30 মতো বাজে, উনি করেছেন কি, একটা বাটিতে একটু মুড়ি নিয়েছেন। আর টিভিতে স্টার জলসায় বোধহয় কিছু একটা চলছিল, সব মহিলা তো ওই সিরিয়াল টিরিয়াল দেখেন, তো উনিও খুলেছেন। খুলে টিভিটা চলছে, উনি ওই রান্নাঘরে গিয়ে চানাচুরের কৌটোটা বার করতে গেছে। চানাচুরের কৌটোটা বার করতে গিয়ে উনি অবাক হয়ে গেছে। কি আমি রাখালকে দিয়ে সকালবেলায় 1 প্যাকেট চানাচুর আনলাম, পুরো বয়মটা ভর্তি ছিল, এত চানাচুর কমে গেল কি করে? ওই যে প্লাস্টিকের যে এরকম কৌটোওয়ালা মুখওয়ালা যে ইয়েগুলো, এত চানাচুর কমে গেল কি করে? ঠিক আছে। আর এই যেদিন থেকে উনি দেখেছেন না যে 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 ছবিতে ওনাকে দেখা যাচ্ছে না, উনি না দিনের বেলাতে তো একা থাকতেন, তো ওই ঘুরতেন ফিরতেন আর ছবির দিকে তাকাতেন, ঘুরতেন ফিরতেন আর ছবির দিকে তাকাতেন, ছবিটা আছে তো, ছবিটা আছে তো। তো যাই হোক, এবার চানাচুর অত কমে যাচ্ছে কি করে, কমে গেল কি করে, এটা নিয়ে উনি হাল হকিকত কিছু খুঁজে পাচ্ছেন না। এবার চানাচুরটা ওই মুড়ির সাথে মেখে যখন আবার ঘরে ঢুকেছেন, ঘরে ঢুকে ছবির দিকে তাকিয়েছেন, দেখছেন আবার ছবিতে ওনার হাজবেন্ডের ছবি নেই, গায়েব। তখন উনি রাখাল রাখাল করে দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে এসছে। এবার ওনার চিৎকারে সেই রাখাল, তারপরে প্রত্যয় ছোট পিসি টিসি সবাই আবার বেরিয়ে গেছে, যে সেই একই গল্প, এবং বলছেন যে না, আমি দেখেছি ছবি, ফ্রেমের মধ্যে ছবি নেই। যাই হোক, সেই রাত তো রাখাল সামাল দিয়েছে। পরের দিনকে ওনার ছেলে যখন এসছে, বড় ছেলে সব শুনেছে, শুনে পুরোত মশাইকে ডেকেছে একজন। পুরোত মশাই বলছে, কত তারিখে কি বার এবং কটার সময় মারা গেছেন, অ্যাকুরেট সময়টা বলুন তো। সমস্ত কিছু উনি পাজি পুঁথি বিচার করে বললেন, উনি তো দোষ পেয়েছেন, উনি দুটো দোষ পেয়েছেন, এই দোষ কাটাতে হবে, যার জন্য এইগুলো ঘটছে। তো যাই হোক, সেই দিনক্ষণ দেখে সেই দোষ তো কাটানো হলো, এবং সেই দোষ কাটানো আপনারা জানেন যে যজ্ঞ করে চণ্ডীপাঠ করে সেই এটে করতে হয়, শান্তি বাড়ি ভাড়ি ছিটিয়ে সেই শুদ্ধিকরণ করতে হয়। যাই হোক, সেই দোষ তো কাটানো হলো, শুদ্ধিকরণও হলো, কিন্তু ঘটনা যা জানা যায় যে অপর্ণা দেবী এর পরে কিন্তু ওখানে আর থাকেননি। উনি পুরুলিয়াতে ওনার ছোট ছেলের কাছে চলে গেছিলেন। এবং পরবর্তী সময় যেটা লেটেস্ট খবর, সেটা হচ্ছে যে ওই বাড়িটা কিন্তু ভাঙা পড়ে আছে, মানে প্রমোটারের কাছে গেছে, হয়তো ওনারাই দিয়ে দিয়েছেন, ওনার ছেলে, বাড়িটা ভাঙা হয়ে গেছে। এইটুকু আপনাদের আমি শেষ পর্যন্ত মানে যতটা পারি আমি জানালাম। ঘটনা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমার গায়ে জ্বর, তাই নিয়ে আমি বললাম, তো যার জন্য আমি দুটো বললাম।
কেমন লাগলো আমাকে জানাবেন। আরও অনেক ঘটনা আছে, সেগুলো আমি সব শুনবো, শুনে সবার ঘটনা বলবো। যাদের যাদের ঘটনা আছে প্রত্যেকের ঘটনা বলবো, কেউ অধৈর্য হবেন না, সবারটাই বলবো। তো আপনারাও পাঠাতে পারেন আপনাদের ঘটনা। হয়তো আপনার সাথে ঘটেনি, অন্য কারোর সাথে ঘটেছে, যেটা আপনি শুনেছেন, হয়তো তাকে আপনি বিশ্বাস করেন। আপনার কোনো আত্মীয় হতে পারে, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, আপনার নিজের সাথে হতে পারে। এমন কোনো অবিশ্বাস্য ঘটনা থাকলে আপনি নিশ্চয়ই ইনবক্স বা হোয়াটসঅ্যাপে এসে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আসার ঠিকানা হলো, যেখানে লেখা আছে আমার চ্যানেলে মা, বাবা, ঠাকুমা, দাদু আর সব অতীত, ওই জায়গাটা একটু প্রেস করুন আঙুল দিয়ে। দেখুন ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে, ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওখানে এসে একটা হাই লিখুন, আমি ঠিক দেখে নেব। এই ঘটনাগুলো জিরো গ্রাউন্ড থেকে আপনাদের মধ্য থেকেই আসে, এবং এইগুলো আপনারা শোনেন, এবং যারা ঘটনাগুলো পাঠান তারা বলেন যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা সত্যি। এবার আমি তো আর নিজে যাচাই করতে যাইনি, আমি খালি আপনাদের সামনে এগুলো উপস্থাপনা করি মাত্র, আপনারা এটা শোনেন। তবে একটা কথা আমি বলি, এখানে এইটা নিয়ে বোধহয় 224টা বা 25টা ভিডিও হবে। যারা নতুন এসছেন, সাবস্ক্রাইব করেছেন, যাদের ভালো লেগেছে সেই জন্যই সাবস্ক্রাইব করেছেন, তাহলে একটা কথা বলি, খালি ঘটনাগুলো শুনবেন, আপনার টিভি সিরিয়াল দেখা বন্ধ হয়ে যাবে, পারবেন না। কারণ আমার রিটার্নিং ভিউ অনেক হয়, কারণ মানে একটা ঘটনাকে 2-3 বার করে অনেকে শুনেছে। এগুলো সমস্ত কিন্তু মানুষের জীবন থেকে নিয়ে আসা ঘটনা, কোনো বইয়ের খাতায় এসব পাতা এগুলো পাবেন না, বলিও নি আজ পর্যন্ত। তো যাই হোক, আমি দুটো ঘটনা বললাম, আর এইভাবে আমার সাথে যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমি একটু বাদেই ভিডিওটা ছেড়ে দেবো। তো আজকের মতো টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে। দেখি, আজকে তো সোমবার, মঙ্গলবার বা বুধবার সম্ভব হবে না, হয়তো শুক্রবার, হ্যাঁ হয়তো শুক্রবার, শুক্রবার মাস্ট, শুক্রবার তো নিশ্চয়ই বলবো ঘটনা। আর যদি খুব তাড়াতাড়ি শোনা হয়ে যায়, মানে কিছু ঘটনা খুব একটু থাকে, অনেকক্ষণ শুনতে হয়, একবার দুবার শুনলে হয় না, অনেকবার ঘুরে ফিরে শুনতে হয়। তা সেইগুলো বলতে একটু সময় লাগে গুছিয়ে। যেমন জানেন, আজকের এই যে ভিডিওটা আমি করলাম, এটা কিন্তু আমি 2বার করে করেছি। কারণ আগের যে আমি ঘটনাটা বললাম, শর্মিষ্ঠা চৌধুরীর ঘটনাটা, ওখানে ওই যে মেয়েটা, ও যে 6 মাস ও যে টমাতে ছিল এবং ও পরীক্ষা ইয়ারটা লস করেছিল, আমি কিন্তু টোটালটা বলতে ভুলে গেছিলাম আগের ভিডিওতে, যার জন্য সেকেন্ড টাইম ভিডিও করে আমাকে বলতে হলো। এবং পায়েলের এই যে অসুস্থতার খবরটা শুনে শর্মিষ্ঠার সিস্টার গেছিলেন, এবং শর্মিষ্ঠার সিস্টার তখন জানতে পারেন পায়েলের থেকেই ঘটনাটা, এবং ঘটনাটা আমাকে উনি জানান। ঠিক আছে, তাই এইরকম ভুলভ্রান্তি হয়ে যায়, আসলে নিজের শরীর ভালো না থাকলে আরও অসুবিধা হয়। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো টাটা, আবার দেখা হবে হয় বুধবার নয় শুক্রবার, একদম কনফার্ম। ঠিক আছে, সবাই ভালো থাকুন, নমস্কার।